গুড মর্নিং ফ্রম বাড়ি থেকে। তো অফিস থেকে বেরোনোর সময় তোমাদেরকে বলেছিলাম, আর বাড়িতে অলরেডি চলে এসেছি, আর লাগেজ টাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট। এই যে বাইকও রেডি, গাড়ি টাড়ি সব কমপ্লিট। সবার ফার্স্ট রেডি হয়েছে ভাই, আর সবথেকে বড় জিনিস আজকে একটা নতুন মেম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সঞ্জীবদার ছেলে, আর আমরা সেই পুরনো মেম্বার। তবে সবথেকে লেটু এখনও পর্যন্ত আসেনি, সেটা হচ্ছে সম্রাট পাণ্ডুরাম। এটা বলতে হলো কারণ প্রতিবার বেরোনোর সময় একটাই সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে সম্রাটের লেট নিয়ে। তো আমরা এখন শুরু করছি। তবে তোমাদেরকে বলে রাখি, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। হ্যাঁ, শীতের মরশুমে প্রথমেই শুরুতে ট্রিপটা করে ফেললাম, সেটা হচ্ছে পুরুলিয়া। আর এখন ঘড়িতে 5টায় বেরোনোর কথা, অলরেডি 5:30 বেজে গেছে। তো চলো, তোমাদের এর পরের কথা হবে মোটো ব্লগ সেট আপে। তাকে সেট আপটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি মোটো ব্লগ সেট আপে। তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকবার আমরা বেরোনোর সময় নিউ টাউনের রাস্তাটা ধরি, তবে এবারে আমরা ভিআইপি রাস্তাটা ধরেছি, কারণ ভিআইপি হয়ে আমরা বেরোবো। আর একটা জিনিস, আমাদের প্রত্যেকবার রাত্রিবেলা বেরোনোর কথা থাকে, কিন্তু এবারে আমরা সকালবেলা বেরিয়েছি এ কারণেই, কারণ পুরো রাস্তাটার মজা আমরা নিতে নিতে যাব। আর এই যে আমরা পৌঁছে গেছি ভিআইপিতে। আমাদের প্রোগ্রাম ছিল 4:30 থেকে 5টার মধ্যে বেরোনোর, কিন্তু সম্রাটের জন্য লেট হয়ে গেছে। যে সম্রাট প্রত্যেকবারে একই জিনিস, বারবার খালি ঘুমিয়ে পড়ে, যে কারণে সম্রাটের জন্য ফের লেট হয়ে গেছে। তো আমরা এখন এই ভিআইপি থেকে সোজা ডানকুনি হয়ে, ডানকুনি টোল প্লাজা হয়ে, ওখান থেকে আমরা হাইওয়ে ধরে চলে যাব। আমরা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরবো না, আমরা যাব আরামবাগের রোডটা ধরে। আর আসার সময় যদি ওদিক থেকে ঘোরার থাকে, তাহলে আমরা দুর্গাপুর হাইওয়ে হয়ে আসবো। তো চলো, আবার এই শীতের সকালে খুব সুন্দর একটা নতুন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো। তো মোটামুটি টুয়েল আপ করে নিয়েছি, আমরা এখন কৈখালিতে আছি। কৈখালির পেট্রোল পাম্প থেকে আমরা টুয়েল আপ করিয়ে এখান থেকে ইউ টার্ন নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। ভাইরা অলরেডি চলে গেছে। তো আমাদের ফার্স্ট স্টপ হবে বেলঘরিয়া এক্সপ্রেসে, কারণ ওখানে একটু চা খাওয়ার ব্যাপার আছে। আর ভাইয়ের গাড়ির হর্নটা হঠাৎ করে কেটে গেছে কোনো কারণে, শর্ট হওয়ার জন্য। তো আমরা আগে ওখানে যাই, ওখানে গিয়ে সেট আপ করবো। তো চলো, তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে আমি কথা বলছি। আর একটা কথা বলি তোমাদের, এই পুরুলিয়া শীতকালে খুব ভালো একটা জায়গা, কাছাকাছির মধ্যে খুব ভালো একটা টুরিস্ট স্পট, যেখানে পাহাড়, ঝর্ণা, নদী সব কিছুই পাবে। আর পুরুলিয়ার খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার আছে ওখানে। আমরা যখন যাব তোমাদেরকে দেখানোর সেটা চেষ্টা করব। তো চলো। বলতে বলতে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দির। সেই দক্ষিণেশ্বর মায়ের সামনে দিয়ে আমাদের যেতে হয়। তো মন্দির পেরিয়ে আমরা মন্দিরের রাস্তার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর সামনেই আমাদের বালি ব্রিজ, সেই বালি ব্রিজ ক্রস করবো। তো চলো। তবে এই ট্রিপটায় খুব মজা আছে, কারণ পুরুলিয়া এমনই একটা জায়গা যেখানে মানে একটা বাংলার সংস্কৃতির একটা ঐতিহ্য খুঁজে পাওয়া যায়। কিছু পাহাড় পর্বতের সামঞ্জস্যের আনন্দ, সেটা তো বড় কথা নয়, সেখানে আরও অনেক কিছু পাওয়া যায়। তো আমরা এখন বালি ব্রিজের ওপরে, আর ওই আমার ডান দিকে হচ্ছে মন্দির। তো জয় মা, মায়ের নাম করে আমরা বেরিয়ে পড়েছি। চলো, ভাই সামনে যাচ্ছে আস্তে আস্তে। সত্যি এই জায়গাটায় আসতে খুব সুন্দর লাগে, কারণ গঙ্গার ওপর দিয়ে যখন আমরা পার হই, আর তারপরে এবারে মায়ের একটা সুন্দর মন্দির। চলো। যত
যতবারই আসি না কেন এই টোল প্লাজার আগে এই ডানকুনির এই রাস্তাটায় সার্ভিস রোডটায় এত পরিমাণে জ্যাম থাকে যে সকালবেলা হোক রাত্রিবেলা হোক আর দিনের বেলাই হোক, মানে প্রত্যেকটা টাইমে এত পরিমাণে জ্যাম থাকে গাড়ির, মানে কোনো বলার ভাষা নেই। আর এখানে এই গাড়ির চাপটা প্রচণ্ড এই কারণে, ওপাশের যে হাইওয়েটা আছে, বাঁদিকের যে হাইওয়েটা তোমরা দেখতে পাচ্ছ, এই হাইওয়ে টোল প্লাজার যে হাইওয়েটা, এই হাইওয়েতে অনেক গাড়ি ওঠা নিষেধ, যে কারণে এই সার্ভিস রোডটা দিয়ে গাড়ি যায় এবং আসে, সেই কারণে এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়। তো মোটামুটি আমরা ডানকুনি টোল প্লাজার কাছাকাছি, ফার্স্ট টোল প্লাজার কাছাকাছি অলমোস্ট পৌঁছে গেছি। তো সেই একই রাস্তা, সেই কারণে আমি রাস্তার ভিডিও আজকে বেশি বানাবো না। মেন যে জায়গাগুলো আছে পুরুলিয়ায় যাওয়ার জন্য, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই সবথেকে মজার জিনিস পুরুলিয়ায় নানান রকম বিখ্যাত খাবার পাওয়া যায়। এবং আমরা যে রোডটা দিয়ে যাব, আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটায় কিন্তু মানে রামকৃষ্ণদেবের অনেক কিছু পড়বে, সেই রাস্তাটা দিয়ে আমরা যাব। কারণ আমরা এবারে চুজ করেছি আরামবাগের রোডটা। পুরুলিয়া যদিও আমাদের মানে মোটর রাইডিং ফার্স্ট, মানে বাইকের ট্রিপে ফার্স্ট, সেই কারণে আমরা ফার্স্টেই আরামবাগের রাস্তাটা চুজ করেছি। চলো, এখন জানি না রাস্তা কীরকম আছে, পুরোটাই অজানা। যদিও দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দিয়ে মানে হাইওয়ের ওপর দিয়েও রাস্তাটা দিয়ে যাওয়া যায়, আমরা সেই রাস্তাটা ছেড়ে আমরা আরামবাগের রাস্তাটা দিয়ে যাব। চলো, পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকের প্রথম সেই ডানকুনি টোল প্লাজা, যেটা প্রত্যেকটা ভিডিওতে বেরোনোর সময় আমি বলি তোমাদেরকে, এই রাস্তার ওপর দিয়ে যাওয়ার পরেই। চলো, যেহেতু একদম নতুন রাস্তা, সেই কারণেই ম্যাপটা একটু চেক করে নিলাম। কারণ আমাদের রাস্তা কামারপুকুর হয়ে যাওয়ার আছে, আরামবাগের যে রোডটা, তো সেই রোডটা এদিক থেকেও যাওয়া যায়, ওদিক থেকে মোটামুটি কামারপুকুর হয়েও যাওয়া যায়। তো ভাই বললো কামারপুকুর যেহেতু যাব, তাহলে তারকেশ্বরের রোডটাই ধরবো। আর সকালবেলা মোটামুটি দেখতেই পাচ্ছি যে রাস্তার অবস্থা কী, এই জন্য বলেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোতে। আমরা যদি মোটামুটি 4টের মধ্যে যদি বেরোতে পারতাম, তাহলে এতক্ষণে আমরা, যেহেতু 7:18 এখন সময়, আমরা এতক্ষণে 1-1.5 কিলোমিটার রাস্তা চলে যেতে পারতাম। তো আমরা এই ডানকুনি থেকে চণ্ডীতলার যে রাস্তা আছে, সেই চণ্ডীতলার রাস্তা বাঁদিক দিয়ে আমরা ঢুকে গেছি। আমরা এখন আছি ডানকুনির যে চণ্ডীতলা, এই চণ্ডীতলার ভিতরের রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা আরামবাগ হয়ে বেরোবো। একটু অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু পরিচিত রাস্তা নয়, ম্যাপের সাহায্যে যেতে হচ্ছে। অসুবিধা নেই, লাদাখের মতন জায়গায় যখন ঘুরে এসেছি, আমরাও নিশ্চয়ই পৌঁছে যাবো। দেখা যাক, নতুন রাস্তায় নতুন একটা অভিজ্ঞতা তৈরি হবে। তবে কিছুটা রাস্তা খারাপ পাবো আমরা সামনের দিকে গিয়ে। এই রাস্তাটা চুজ করার বিশেষ কারণ হচ্ছে রামকৃষ্ণদেবের যে বাড়ি আছে আমার পুকুর, ওই বাড়িটার জন্য। সেখানে আমরা একটু ঘুরবো, কারণ আজকে পুরো আমরা ঘুরতে তবেই পুরুলিয়া দেখবো। এখান থেকে মাত্র 60 কিলোমিটার। তো আমরা মোটামুটি ভালো রাস্তা পেয়ে গেছি। তো যদিও এটা সিঙ্গেল লেন আছে, ভাই অনেকটাই দূরে চলে গেছে। আর সত্যি যখন ঘুরতে বেরোই, তখন একটা নতুন মনের মধ্যে নতুন আলাদা একটা আনন্দের যে অনুভূতি থাকে। সবথেকে মজার জিনিস, সম্রাট আমার পিছনে বসে বসে ঘুমাচ্ছে, আর আমার হেলমেটের মধ্যে মাথাটা টুকছে, আমি বুঝতে পারছি যে ও ঘুমাচ্ছে।
রাতে দেরি করে ঘুমিয়ে গিয়ে সকালবেলা উঠতে ওর লেট হয়ে গেছে, যে কারণে আমরাও লেট, কিন্তু এখনো পর্যন্ত পিছনে বসে বসে মাল ঘুমাচ্ছি। কিছু বলার নেই ওকে নিয়ে যতই বলা যায় ততই কম পড়ে যাবে ওর জন্য, আর এর ওটাও অভ্যাস হয়ে গেছে। সম্রাটের এটা অভ্যাস হয়ে গেছে আমাদের কাছে শুনতে শুনতে। তারকেশ্বর এবং ডানকুনির রাস্তাটা যেটা সিঙ্গুরের ওপর দিয়ে আসছে সেই রাস্তাটা পড়বে, আর আমরা সোজা চলে যাব একদম আরামবাগের রাস্তা ধরে। তো তোমাদেরকে বলি, আছি এখন আমরা মোহনপুরের কাছে। তো এখানে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা রাস্তা দিয়ে যেতে যেতে মানে দুধারে তো এমনি ধান ক্ষেত তো ভর্তি, তার সাথে সাথে প্রচুর পরিমাণে একটা ছাড়া একটা রাইস মিল আর কোল্ড স্টোরেজ, যে আলুর যে কোল্ড স্টোরেজ সেই কোল্ড স্টোরেজ ভর্তি। তো মোটামুটি এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা যদি এক্সপ্রেসওয়ে না ধরো, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যদি না ধরো, তাহলে হাইওয়ে যদি না দিয়ে যাও, তাহলে তোমরা এই রাস্তাটা দিয়ে গেলে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার কম হবে। আর একটা তোমাদেরকে বলবো, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু অসুবিধা হবে, কারণ এখন বর্তমান রাস্তাটা একটু খারাপ, তো সেই কারণে একটু সময় লাগে, কিন্তু রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পরে আরও ভালো লাগবে। আর এদিকে এখনও পর্যন্ত প্রায় 10টা বাজতে চললো, ঠান্ডা মোটামুটি আছে, গাড়ি চালালে বোঝা যাচ্ছে। তো জ্যাকেট পরে রয়েছি, অতটা অসুবিধা হচ্ছে না। চলো আমরা সামনের দিকে আগাই, তোমাদের সাথে কথা বলতে বলতে যাই। আমরা আছি এখন আরামবাগ মোড়ে, আর ডান দিকে একটুখানি গেলেই আরামবাগ স্টেশন, আর আরামবাগ পেরিয়ে সোজা আমরা বেরিয়ে যাব। প্রায় 10টা বাজতে যায়, 5টা মিনিট বাকি আছে, 9:50। তো এটা হচ্ছে আরামবাগ বাজার, তোমরা দেখতেই পাচ্ছ লোকের কত চাপ এখানে। এখন আমরা আরামবাগ বাজার ক্রস করছি, প্রচণ্ড গাড়ির চাপ, তার মধ্যে রাস্তার অবস্থাও খুব একটা ভালো না।
হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া যাওয়ার পরে তারপরে বিষ্ণুপুর আসবে, বিষ্ণুপুর থেকে আমরা সোজা চলে যাব। তো আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি। বিষ্ণুপুরের বাঁ দিকের রাস্তাটা দিয়ে, ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা যাব একদম সোজা। এই যে গেটটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়ে ঢুকবে না, ডান দিকের রাস্তাটা দিয়ে তোমরা যাবে। তো আমরা এই রাস্তাটা দিয়ে এসে ডান দিকের রাস্তাটা ধরেছি, কারণ প্রথমে বুঝতে পারছিলাম না। এখানে একজন বললো দুদিক দিয়েই পুরুলিয়া যাওয়া যাবে, বাঁ দিক দিয়েও যাওয়া যাবে, ডান দিক দিয়েও যাওয়া যাবে। তো একজন চায়ের দোকানের লোক বললো যে ডান দিকের রাস্তাটা দিয়ে বোড়াবাজার হয়ে আপনারা পুরুলিয়া পলাশগড়ির দিকে এগিয়ে যাবেন। চলো, বাহ, রাস্তায় কত বড় বড় বাম্পার। তো এখন ঘড়ির সময় হচ্ছে 3:06, আর আমরা একটু রেস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের এখানে একজন বললো যে মানবাজার আসবে, সেই মানবাজার থেকে ডান দিকে ঢুকতে হবে। তো মানবাজার, সিন্দুরি, বোড়াবাজার হয়ে তারপরে আমরা পলাশবনি যে রিসর্ট আছে সেই রিসর্টে ঢুকবো। সঞ্জীবদা আগে চলে গেছে, কারণ সঞ্জীবদার একটু তেল ভরতে হবে, আমরাও তেল ভরবো, কারণ ফুল ট্যাঙ্ক করে নেবো। ওখানে গিয়ে পেট্রোল পাম্প পাবো কি তার কোনো ঠিক নেই, কারণ কালকে আমাদের অনেক জায়গায় ঘোরার আছে। তো সেই কারণে পুরো ফুল ট্যাঙ্ক করে রাখবো আগে থেকেই। আর তারপরে হচ্ছে এই যে রাস্তাটা এবারে স্টার্ট হবে অনেক দূর যাওয়ার পরে, এই রাস্তাটা এখনও পর্যন্ত ঠিক আছে, কিন্তু জঙ্গলের রাস্তা আমরা যখন পাবো তখন যেতে যেতে প্রায় সূর্য অস্ত চলে যাবে এবং অন্ধকার হয়ে যাবে। আমরা চাইছিলাম ওই জঙ্গলের রাস্তাটা অন্তত তাড়াতাড়ি কভার করার জন্য, কারণ রাত্রিবেলায় জঙ্গলের রাস্তাটায় খুব ডেঞ্জার হয়, কারণ হাতি, গন্ডার এই সমস্ত জিনিস রাস্তার মধ্যে বেরিয়ে আসলে তখন আরেক বিপদ হয়ে যাবে। তো আমরা যতটা তাড়াতাড়ি চেষ্টা করছি, এখন যদি 3টে বাজে, মোটামুটি আমরা 100 কিলোমিটার যদি এখন টেনে দিতে পারি চালিয়ে, তাহলে ওখান থেকে আর 20-30 কিলোমিটার যাওয়াটা আমাদের পক্ষে সুবিধা হয়ে যাবে, অতটা চাপ থাকবে না। আর যদি না করতে পারি কভার, তাহলে কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে হবে। তো চলো আমরা আগে মানবাজারের অবধি পৌঁছাই, তার আগে ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করে নিয়ে মানবাজার অবধি পৌঁছে তারপরে মানবাজার থেকে ডান দিকের রাস্তাটা ধরবো। তো চলো। একটা বোর্ড লাগানো ছিল, বোর্ডটা আমি ছেড়ে এসেছি। তো সেখান থেকে দেখলাম পুরুলিয়া আর মাত্র 84 কিলোমিটার। তো পুরুলিয়া কভার করার পরেও কিন্তু আমাদের আরও অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো আগে মোটামুটি পুরুলিয়াটা কভার করি। আসলাম, আমরা আছি এখন মন্দার বাজারে। তো এখান থেকে পলাশবনি এখনও প্রায় 98 কিলোমিটার, আর সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। হালকা হালকা ঠান্ডাও পড়েছে, কিন্তু আমাদের সেই খারাপ রাস্তা এখনও পর্যন্ত শেষ হয়নি। তবে বাজারে দাঁড়িয়ে খুব সুন্দর একটা সন্ধ্যের টিফিন করে নিলাম। সিঙ্গারা এখানে খুবই কম দাম, 3 টাকা পিস সিঙ্গারা আর পকোড়া। ও আরও একটা জিনিস, আমাদের ওখানে যে ফুচকা 10 টাকায় 4টে ফুচকা খাই আমরা, এখানে সেই ফুচকা তার থেকে বড় এবং ভালোই টেস্টি। সেই ফুচকা খেলাম আমরা 10 টাকায় 10টা। সত্যি অনেকদিন পরে বেশ ফুচকার ব্যাপারটা মানুষ, যারা ফুচকা প্রিয় মানুষ তারা একটু ভালোই জানে যে 10 টাকায় 10টা ফুচকা পেলে কতটা আনন্দিত হবে। ভাইটা অনেকটা বেরিয়ে গেছে, আমি একটুখানি আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে বলে আমি নেটটা চালাতে পারছিলাম না। এই সম্রাটের ফোন, ওদেরকে একটা জিনিস বলি, আমরা যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি আর এই যে সাইডে যে বাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এখানে শুধু গুড় তৈরি হচ্ছে, গুড়। তো যেহেতু শীতের সিজন, অলরেডি শীতকাল পড়ে গেছে, তো গুড় তৈরি হচ্ছে, তার একটা স্মেলও আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাইডে অনেক চুলা জ্বালিয়ে, মানে উনুন, যে মাটির যে উনুন, সেই মাটির উনুনের ওপরে
ফুল জাল দেওয়া হচ্ছে। তো খুব সুন্দর একটা তোমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে সাইনবোর্ডটা দেখাতে পারলাম না। এখান থেকে পুরুলিয়ার মাত্র 70 কিলোমিটার। তো তার আগে আমরা যে জায়গাটা দিয়ে আমরা টার্নিং নেবো সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলি। আর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই জঙ্গল, জঙ্গলের তো ভর্তি। আর তার মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অপূর্ব অপূর্ব একটা দৃশ্য, অপূর্ব দারুণ যাকে বলে। তো অনেকক্ষণ পরে একটা পাহাড় দেখতে পেলাম। যেহেতু সন্ধে হয়ে গেছে এবং তার সাথে সাথে কুয়াশা ভরে গেছে, ক্যামেরায় জানি না দেখা যাবে কি না, তবে খালি চোখে খুব আবছা দেখা যাচ্ছে পাহাড়ের যে চূড়াটা। এই যে ডান দিকে আমার ঠিক ডান দিকে ফার্স্ট পাহাড় দেখলাম, পুরুলিয়ার পাহাড়। আর মানবাজার থেকে আমরা প্রায় 3 কিলোমিটার চলে এসেছি। মন্দিরটা দাঁড়িয়ে ছিল, সেই কারণে আমরা একটু দাঁড়ালাম। আর এখান থেকে বড়বাজার হয়ে তারপরে আমরা ওখান থেকে আর একটা রাস্তা ডিভাইডেড হয়েছে, সেই রাস্তাটা ধরবো। তবে আগে বড়বাজার পর্যন্ত পৌঁছে, বড়বাজার এখান থেকে সম্ভবত 35 কিলোমিটার মতন হবে। চলো আগে বড়বাজারের রাস্তাটা ধরবো। একটা জিনিস, তোমরা যারা আসবে, পলাশমণি রিসর্টের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে আসবে, কারণ আমরা একটু আগেই ফোন করেছিলাম আগে থেকে। যেহেতু এটা প্রত্যেকবারেরই স্বভাব, ওর একটাই জিনিস যে গিয়ে ওখানে বুকিং করব। কিন্তু না, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই বুকিং করে তবে আসবে, কারণ কখন রুম পাওয়া যাবে কি না যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি এখন ফোন করলাম, ফোন করে জানতে পারলাম দুটো গেস্ট আসছে না, সেই কারণে আমরা রুমটা পাবো। তবে মালিকের সাথে কথা বলে খুব ভালো লাগলো, কারণ উনি আমাদের একটা সাজেস্ট করলো যে তোমরা যখন আসছো, যেহেতু আমার একটা ট্যুরিস্ট ক্যান্সেল হয়েছে, তোমাদেরকে আমি রুমটা দিয়ে দেবো। আর এই পলাশবনি রিসর্টের নাম্বারটা আমাকে আমার বন্ধু সম্বিত দিয়েছে। তো সম্বিত আগে থেকে জানিয়ে দিয়েছিল যে আমরা আসবো, কিন্তু আমাকে ফোন করতে বলেছিল আগে, আমি ফোন করিনি, ভাইও ফোন করেনি। তো সেই কারণে এখন আমি ফোন করলাম যখন, তখন আমাকে বলছে দাদা আপনাদের আগে থেকে বলা উচিত ছিল, আপনারা আসছেন। আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কত দূরে আছেন। আমি বললাম প্রায় আপনার রিসর্টের থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আমার এখান থেকে এখনও যেতে প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতন সময় লাগবে। তা উনি বললো যে আপনারা একটা কাজ করুন, আসার সময় রাস্তায় যদি কোনো বাজার পড়ে তাহলে সেই বাজার থেকে কিছুটা চিকেন নিয়ে আসবেন, কারণ ওনাদের ওখানে চিকেনটা অ্যাভেলেবেল নেই। রাতে ডিম ছিল, কিন্তু উনি বললো যে আপনারা যখন আসছেন তাহলে চিকেনটা কিনে নিয়ে আসুন, আমি রান্নাটা করে দেবো। আর সত্যি কথা, রিসর্টটা এখনও পর্যন্ত দেখিনি কীরকম হবে, তবে সম্বিতের কাছে শুনেছি রিসর্টটা খুব ভালো। তবে লোকটার সাথে কথা বলে, যিনি আর কি রিসর্টের মালিক, যার সাথে আমার কথা হয়েছে, যার ফোন নাম্বার সম্বিত দিয়েছিল, তার কথাবার্তা শুনে তো খুবই ভালো লাগলো। কারণ তিনি আমাদেরকে যেভাবে গাইড করলেন এই 10 মিনিটের কথোপকথনে, আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তিনি আমাদেরকে ঠকাবেন না। কারণ সম্বিত প্রথমে বলে দিয়েছিল যে রুম রেন্ট ওখানে তোমরা যদি নাও পার হেড ইনক্লুডিং ফুড, ব্রেকফাস্ট থেকে শুরু করে, চা থেকে শুরু করে, লাঞ্চ এবং বিকেলের স্ন্যাক্স প্লাস রাতের ডিনার সব কিছু মিলিয়ে প্লাস রুম ভাড়া একজনের 1200 টাকা করে পড়বে। তা উনি আমাকে সেটাই বলেছিল প্রথমে 1200 টাকা, কিন্তু লাস্টে সেটা 1100 টাকা করেছে। এখন ওখানে যাই, গিয়ে আগে রুমটা দেখবো, তোমাদেরকে রুম অবশ্যই দেখাবো। তার আগে উনি
উনি বললো যে সামনে বলরামপুর যখন ক্রস করবো, বলরামপুর বাজারের ওখান থেকে আমাদের কিছুটা চিকেন কিনে নিতে। আমরা একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা ঠিক বুঝতেও পারছি না, সামনে ভাই রয়েছে, আমি ভাইকে ফলো করেই যাচ্ছি। তো চলো আগে বলরামপুর পৌঁছাই, বলরামপুর গিয়ে আগে বাজারটা করি। এইমাত্র সবে আমরা বড় বাজার ক্রস করলাম। বড় বাজারের মধ্যে দিয়ে এতটাই ভিড় ছিল আমি কথা বলতে পারছিলাম না, তাই ভিডিওটা অফ করেছিলাম। তো আমরা বড় বাজার মোটামুটি ক্রস করে গেছি। এরপরে বলরামপুর যখন আসবে, বলরামপুরে একটা চৌমাথা আছে, সেই চৌমাথা থেকে ডান দিকে চলে গেলে রানীগঞ্জ, আসানসোল, আর সোজা আমাদের যেতে হবে। তোমাদেরকে দেখাবো রাস্তাটা। রাত্রেবেলায় বুঝতেই পারছো, যাক জঙ্গলটা ক্রস করে ফেলেছি, এটাই অনেক। এখনও সামনে কিছুটা জঙ্গল আছে, তবে অল্প। একটা জিনিস বারবার বলি যে তুই লাইটটাকে ঠিক করা, ফগ লাইটটাকে ঠিক করা, কিন্তু ও কোনো মতে ঠিক করায় না। আবার যে আগের দিনের মতন আবার একই প্রবলেম হয়েছে, ফগ লাইট দুটা উপর দিকে উঠে গেছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে দেখলে বুঝতে পারবে পুরো লাইটটা গাছের ওপরে পড়ছে। আর একটা জিনিস, টনি এতক্ষণ সঞ্জীবদার গাড়িতে যখন আসছিল টনির বাবার সাথেই, তো টনির বসতে এতটাই অস্বস্তি হচ্ছে, পা ব্যথা হয়ে গেছে, আরও বসে থাকতে পারছে না। তো কোনো রকমে, যেহেতু আমার গাড়িতে এয়ার সিট লাগানো আছে পিছনে বসার জন্য, তো এই সম্রাটকে আমি এখন সঞ্জীবদার গাড়িতে তুলে দিয়েছি আর টনিকে নিয়েছি আমার পিছনে। তো টনি এখন একটু কমফোর্টেবল ফিল করছে, কারণ এয়ার সিট লাগানো, তোমরা বুঝতেই পারছো এয়ার সিট কতটা কাজের জিনিস, বিশেষ করে লং রোডে যাওয়ার জন্য। আর তারপরে রয়্যাল এনফিল্ড মিটিওরে বসলে পুরো পাটা ছড়িয়ে বসা যায়, তো সেই কারণে রনি এখন একটু কমফোর্টেবল ফিল করছে। বাসটা বুঝতেই পারছো কী অবস্থায় গাড়িটা চালাচ্ছে, এরা কোনো রকমের সাইডটা ছিল। যে সামনে তোমরা দেখতে পাচ্ছ সাইড লাইট গাছের দিকে রয়েছে, সেই সঞ্জীবদার গাড়ি। আমরা এখন আছি বাঁশগড়। সেই বাঁশগড় পেরিয়েই তারপরে পড়বে বলরামপুর, আর 1 থেকে 1.5 কিলোমিটার, খুব বেশি হলে 2 কিলোমিটার গেলেই তারপরে পড়বে বলরামপুর। তো বলরামপুর থেকে আমরা বাজারটা করব। চলো ওখানে গিয়ে একটু দাঁড়াবো, মাথাটাও ছাড়িয়ে নিতে হবে, কারণ একটু চা খেতে হবে। অনেকক্ষণ দাঁড়ায়নি, প্রায় 50-60 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। চলো আগে বলরামপুর পৌঁছাই। আর পুরুলিয়া এখান থেকে 33 কিলোমিটার, টাটা 57 কিলোমিটার, বাঁদিকে যেতে হবে, অযোধ্যা 27, মালদা 64 কিলোমিটার। ও এখানে একটা চিকেনের দোকান পাওয়া গেছে, এই যে এখান থেকেই চিকেনটা নিয়ে নিই। ঠিক আছে, তো চলো আগে বাজারটা করে নেওয়া যাক। তো আমাদের বাজার মোটামুটি কমপ্লিট। লাস্ট এখানে চিকেন নেওয়ার ছিল, 160 টাকা কিলো ছাল সমেত মাংস নেওয়া হয়েছে। আর এখন আমরা যাব পলাশবনির দিকে। সামনে একটা রেল লাইন দেখতে পাচ্ছি, রেল গেট নিশ্চয়ই আছে ওখানে। রেল গেটটা পার হয়ে পলাশবনির দিকে যেতে হবে। এখনও দাদারা বললো এখনও এখান থেকে প্রায় 38 থেকে 40 কিলোমিটার রাস্তা। তো সামনে একটা বোর্ডও লাগানো আছে, বাঘমুন্ডি এখান থেকে 28 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু পাহাড়ের ওপরে পলাশবনিতে উঠতে হবে। আর অযোধ্যা 38 কিলোমিটার, অযোধ্যা পাহাড়, আর জলদা 63 কিলোমিটার। তো কালকে আমরা অযোধ্যা পাহাড়ে যাব। তো চলো আগে রেল লাইনটা পার করি। বাজার করা হয়ে গেছে, এখন গিয়ে রান্না করার দায়িত্ব হচ্ছে সঞ্জীবদার সম্রাট, দুজনে মিলে বুঝে নেবে। ওহো দেখো সামনে একটা মালগাড়ি যাচ্ছে রেল লাইনে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। মোটামুটি রেল লাইনের কাছে চলে এসেছি।
অনেকটাই। বলরামপুর বাজারটা পেরিয়ে ডান দিকে সোজা এলে এই রেলগেটটা পেরোবে। এই রেলগেট পেরিয়েই আমরা বাঁ দিক দিয়ে সোজা চলে যাব, সোজা বেরিয়ে বাঁ দিক দিয়ে চলে যাব। এখন রেলগেটটা কখন উঠবে সেই অপেক্ষায়। আবার একটা ট্রেন আসছে, তো সময় তো একটু লাগবেই। রেলগেটটা দেখতেই পাচ্ছ, রেলগেটের এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর একটা নয় তিনটে রেল গেল, তো সেই কারণেই অনেকক্ষণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর প্রচুর জ্যামও পড়ে গেছে বড় বড় গাড়ি। সেখান থেকে যে রাস্তাটা বাঁ দিক দিয়ে ঘুরে গেছে সেই রাস্তাটা আমরা ধরবো, একটাই রাস্তা। ও এখানে বাঘমুন্ডি আর 25 কিলোমিটার দেখাচ্ছে। 25 কিলোমিটার তো অবশ্যই বাঘমুন্ডি, কিন্তু আমাদের পাহাড়ের ওপরের দিক থেকে উঠতে হবে অনেকটাই, প্রায় আরও ভুল বললাম। বাঘমুন্ডি এখান থেকে যদি 25 কিলোমিটার হয়, পাহাড়ের ওপরে আরও প্রায় 10 কিলোমিটার মতন উঠতে হবে। এই অ্যাপ্রক্স 35 থেকে 36 কিলোমিটার এখনও আমাদের যেতে হবে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি। যে দাদার সাথে কথা হয়েছিল সেই দাদা গাড়ি নিয়ে আমাদের জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা মন্দির মতন বানানো আছে। তো উনি আমাদের এখান থেকে গাইড করে নিয়ে যাবে, তো আমরা ওনার সাথে সাথেই যাব। আর মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার মতন যেতে হবে। চলো, প্রচণ্ড ধুলো। ভাবা যায় কোথায় মানুষ রিসর্ট বানিয়ে রেখেছে পুরুলিয়ায়। সামনে একটু কাদা আছে, জ্ঞানও চলে গেল, আর আমরা যেতে পারবো না। ভালোই লাগছে এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে কোথায় যাচ্ছি আমরা। অবশ্যই অ্যাডভেঞ্চারের জন্য গায়ের চাকাটা এক্ষুনি ঘুরে গেছিলো, কারণ ওখানটা উঁচু ছিল। আরও একটু তাড়াহুড়ো করে, খুব সব কিছুতেও একটু তাড়াহুড়ো করে। বাহ, কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি রে ভাই। সম্বিত, তুই কোথাকার নাম্বার দিয়েছিস ভাই? আশা করি রেসর্টটা ভালো হবে, আশা করছি। অফরোডিংয়ের থেকে অফরোডিং। পুরো ফরেস্টের মাঝখানে আমরা থাকবো, জঙ্গলের মাঝখানে। এখানে কোনো রাস্তা নেই, মানে গাড়ি
গিয়ে গিয়ে এখান থেকে রেস্টুরেন্ট মানে রিসর্টে গিয়ে গিয়ে এখানে রাস্তা তৈরি হয়েছে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। বাহ, দেখো তোমরা, আমরা অবশেষে পৌঁছে গেছি। আর জায়গাটা রাত্রিবেলা পুরোটা দেখাতে পারবো না, কিরকম বুঝতে পারছি না, তবে আশা করি ভালো লাগবে।